ধানমন্ডিতে জামাতের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। নাশকতা ঠেকাতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল। পতিত ফ্যাসিবাদকে ফিরতে না দেওয়ার হুঁশিয়ারি। পাচার করা টাকা লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। জননিরাপত্তার কথা চিন্তা করেই কঠোর অবস্থানে সরকার। তাদের প্রচুর টাকা আছে, সেটা খরচ করে হঠাৎ করে কোনো নাশকতা করে কিনা, সেজন্য যে জায়গায় ঝুঁকি বেশি মনে হয়েছে সেখানে সেনাবাহিনী রাখা হয়েছে জনগণের নিরাপত্তার স্বার্থে। এর মানে এই না যে সরকার মনে করে আওয়ামী লীগ অনেক কিছু করতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মহাতারকার জাদুতে বুধ ভক্তরা। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি। অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা। এমবাপের জোড়া গোলে রাউন্ড অফ 32-তে ফ্রান্স। চীনের দালিয়ানে জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের মালয়েশিয়া সফর ফলপ্রসূ, জানালেন তথ্য উপদেষ্টা। বাংলাদেশ থেকে কর্মী নেওয়ায় আগ্রহ। দামি গিফটের বিনিময়ে ব্যবস্থাপত্রে লেখা হয় ওষুধ। চেম্বারের সামনেই কোম্পানির প্রতিনিধির নজরদারি। উপহার নিলেও সুবিধা দেওয়ার কথা অস্বীকার। আইন না থাকায় অসহায় প্রশাসন। কমছে পানি, বাড়ছে ভাঙন। গাইবান্ধা ও কুড়িগ্রামে অর্ধশতাধিক পয়েন্টে নদ নদীর তাণ্ডব। দিশেহারা তীরবর্তী হাজারো মানুষ। স্বল্প মেয়াদে বন্যার পূর্বাভাস। এবং 4 মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করল বাংলার জয়যাত্রা। আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পথে নাবিকরা। ইরান যুদ্ধের কারণে আটকা পড়ে শিপিং কর্পোরেশনের জাহাজটি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা ঠেকাতে রাজধানী জুড়ে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জোরদার হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ধানমন্ডি 32 নম্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে জামাত। নয়াপল্টনে বিক্ষোভ মিছিলের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পতিত ফ্যাসিবাদ আর ফিরতে দেয়া হবে না। ডিএমপি কমিশনার জানান, সরকারকে বিব্রত করার চেষ্টা নস্যাৎ করে দেয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মঙ্গলবার সকাল থেকেই ধানমন্ডি 32 নম্বর নিজেদের দখলে নেয় বাংলাদেশ জামাত ইসলামী। দলটির বিক্ষোভের এক পর্যায়ে কয়েকজন গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। পরে অবশ্য এর জন্য স্থানীয় জামাতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। দেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। আজকে অনাকাঙ্ক্ষিত পরিবেশের জন্য আমরা দুঃখিত। এখানে আজকে শুধু জামাতের লোক আসে নাই, এখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর লোকজন এখানে আসছে। এদিন সকাল থেকে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকে। তবে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, পাচার করা টাকায় পতিত শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। পাচার করা টাকা লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ। মুক্তিযুদ্ধে 30 লক্ষ জীবন, 2 লক্ষ মা বোন নির্যাতিত হলেন। সেই জাতিকে আপনারা গোলাম বানাবেন, দিল্লির কৃতদাস বানাবেন। এইটা হবে না, এদেশের জনগণ হতে দেবে না। পূর্বাচলের 300 ফিট এলাকায় রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের চোরাগুপ্তা মিছিল এবং জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে ভোলা, রাঙ্গামাটি সহ বিভিন্ন জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। কেউ সরকারকে বিব্রত করতে চাইলে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রত্যেকটি সদস্য দিনরাত তাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে তাদের এই প্রক্রিয়াকে, তাদের এই পরিকল্পনাকে এখন পর্যন্ত নস্যাৎ করে দিয়েছি। দিবসটিতে যে কোনো ধরনের নাশকতা রোধে নারায়ণগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে টহলে নামে সেনাবাহিনী, নজরদারি বাড়িয়েছে পুলিশ, র্যাব এবং বিজিবি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেলে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। সেই সিদ্ধান্ত নেবেন আদালত। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের বেআইনি কর্মসূচির কারণেই জানমালের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। এদিকে প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদ জানান তিনি। ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এরপর মানবতা বিরোধী অপরাধ সহ নানা অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। পরে সংসদে আইন করে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল রাখে বিএনপি সরকার। নিষেধাজ্ঞার মধ্যেও মাঝে মধ্যে ঝটিকা মিছিল করে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে আওয়ামী লীগ। ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এই তৎপরতা বাড়লে সারা দেশে নাশকতার আশঙ্কায় সতর্কতা জারি করে পুলিশ। গোপালগঞ্জ, ফরিদপুর সহ ৬ জেলায় মোতায়েন করা হয় সেনা। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের বেআইনি কর্মসূচির কারণেই জানমালের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। যে কয়টা জেলায় তার মনে হয়েছে যে ঝুঁকি কিছুটা হলেও বেশি, কারণ কিছু খুব ছোটোখাটো নাশকতার সক্ষমতা হয়তো আছে আর তাদের প্রচুর টাকা আছে, সেটা খরচ করে হঠাৎ করে কোনো নাশকতা করে কিনা, সেই জন্য যে জায়গায় ঝুঁকি বেশি মনে হয়েছে সেখানে সেনাবাহিনী রাখা হয়েছে জনগণের নিরাপত্তার স্বার্থে। জুলাই আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেলে দল হিসেবে আওয়ামী লীগকে আদালত নিষিদ্ধ করতে পারেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। নাম যদি এভাবে বলি আওয়ামী লীগ, দলটা নিষিদ্ধ হবে কি হবে না এই জিনিসটা একটু ক্লিয়ার করে রাখা দরকার। সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। এদিকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নেওয়া সহ শ্রমবাজার খোলার বিষয়ে আশাবাদী সরকার। অতীতে শ্রমবাজার বারবার হওয়ার পরও আমাদের দিক থেকে কিছু সমস্যার কারণে আবার বন্ধ হয়েছে। আমরা আশা করি এই সরকার সেই জিনিসগুলো কাটিয়ে উঠে এটাকে কন্টিনিউ করতে। আগামী সেপ্টেম্বরে শুরু হয়ে ১ বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জনগণের সমর্থন হারিয়ে আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। সকালে মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দলটির তৎপরতা জাতির জন্য ব্যর্থতা। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জন আকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত। জাতি নিষিদ্ধ চেয়েছে বিধায় নিষিদ্ধ হয়েছে এবং জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে, দেশ থেকে ভেগে যেতে বাধ্য করেছে। নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়বে এটাই তো কাম্য না। একটা নিষিদ্ধ সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে এটা জাতির ব্যর্থতা। রাষ্ট্রীয় সফরে চীনের দালিয়ানে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইওর সঙ্গে সাক্ষাৎ করেন সরকার প্রধান। এ সময় অর্থনৈতিক সংস্কার ও সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা। স্থানীয় সময় বিকেলে জলবায়ু বিষয়ক সেমিনার এবং চীনের স্টেট কাউন্সিলর প্রিমিয়ার কর্তৃক সংবর্ধনায় যোগ দেবেন তারেক রহমান। আগামীকাল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বেইজিং যাবেন তিনি। সেখানে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। মালয়েশিয়া সফর শেষে সোমবার রাতে চীনে পৌঁছান প্রধানমন্ত্রী। এবার ফিফা বিশ্বকাপের খবর। ফুটবল মহাতারকা লিও মেসির জাদুতে বুঁদ ভক্ত সমর্থকরা।
অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া স্কোরের মধ্য দিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক এখন LM10। সমর্থকরা বলছেন আর্জেন্টিনার গোটা দল একজন মেসির জন্য খেলেন, এটাই দলের শক্তি। তবে প্রয়োজনের মুহূর্তে বাকিরাও জ্বলে উঠতে পারেন। ডালাস থেকে ম্যাচ পরবর্তী উচ্ছ্বাসের খবর জানিয়েছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। কানসাসে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর ডালাসে লিওনেল মেসির 2 গোল বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির চেয়ে বেশি গোল নেই আর কারো। সর্বকালের সর্বোচ্চ গোলদাতার লিস্টেও মেসি এখন 1 নম্বরে। লিওনেল মেসি ম্যাজিকের সাক্ষী হয়েছে ডালাসের অজস্র অগণিত আর্জেন্টিনা সমর্থক। ম্যাচ শেষ হতেই সেই আর্জেন্টিনা সমর্থকরা গ্যালারি থেকে রাস্তায় নেমে এসে শুরু করেন উদযাপন। তারা নেচে গেয়ে উৎসব করে আর্জেন্টিনার নকআউট পর্বে পা রাখাটা উদযাপন করেছেন। একই সঙ্গে তারা কিন্তু বলছেন আর্জেন্টিনার দল এবং লিওনেল মেসি যেভাবে এই বিশ্বকাপে এখন পর্যন্ত খেলছে তাতে করে আবারও আর্জেন্টিনার হাতে উঠবে বিশ্বকাপ, এমনটাই প্রত্যাশা করছেন তারা। It was a very good performance. Like Austria did everything they could to secure the goal from Messi, and they did twice. So good job, boys. Yeah, they did a good job. Argentina in the knockout stage because teams will start double teaming and triple teaming Messi, but he is that good. আর্জেন্টিনা 2 ম্যাচ খেলেছে এবং 2 ম্যাচে একমাত্র মেসি করেছেন 5 গোল। অনেকেই বলছেন আর্জেন্টিনা দলের অতিরিক্ত মেসি নির্ভরতা নকআউট পর্বের ম্যাচগুলোতে আর্জেন্টিনা দলকে কিছুটা হলেও ভোগাতে পারে। তবে সবাই তো জানে আর্জেন্টিনার বাকি 10 জন কিন্তু খেলে মাঠের 11তম খেলোয়াড় লিওনেল মেসির জন্য এবং এটাই তাদের ভালো করতে আরো এগিয়ে যেতে সাহায্য করছে। All the team play for Messi. We have no idea, but we love Messi and we expect that he keeps scoring goals for Argentina. 24 জুন লিওনেল মেসির জন্মদিন। লিওনেল মেসি 39 বছর বয়সে পা রাখবেন। আমরা জানি লিওনেল মেসি এর আগেও বিশ্বকাপ চলাকালীন তার জন্মদিন উদযাপন করেছেন, তবে এবারের জন্মদিনটা যে অবশ্যই বিশেষ হতে যাচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, কারণ লিওনেল মেসি এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে 5 গোল করেছেন। যে কোনো দেশের মেসি সমর্থকরা কিন্তু মেসি বলতে পাগল। তারা কিন্তু মেসিকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে অনেকেই বলছেন তারা চান না যে এই ওয়ার্ল্ড কাপের পর মেসি অবসরে যাক। I truly think they're going to win the World Cup again. I mean, we have to. We got Messi. This is his last game. And other than that, I wish the GOAT a happy birthday. আর্জেন্টিনা 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে এরই মধ্যে পা রেখেছে নকআউট পর্বে। এরপর আর মাত্র একটা ম্যাচ বাকি আছে গ্রুপ পর্বের, সেটা দুর্বল জর্ডানের বিপক্ষে। সেই ম্যাচটা হবে এই ডালাস স্টেডিয়ামে। সেই ম্যাচেও সবে অপেক্ষায় রয়েছে আরও একটা মেসি ম্যাজিক দেখার। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আবারও দুর্দান্ত পারফরমেন্স লিওনেল মেসির, আবারও আর্জেন্টিনার জয়। অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নকআউট পর্বে পৌঁছে গেল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। পেনাল্টি মিস করলেও ম্যাচের 2টি গোলই করেন আর্জেন্টাইন তারকা মেসি। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে SM ইকবালের রিপোর্ট। অমরত্বের মহাকাব্যে যেন কোনো বিতর্ক না থাকে, আর তাই হয়তো ফুটবল ঈশ্বর চেয়েছিলেন মেসির বিশ্বকাপের 17 নম্বর গোলটা পেনাল্টি থেকে না আসুক। নিন্দুকেরা যে সবসময় ওত পেতে থাকে লিটল ম্যাজিশিয়ানের প্রতিটা অর্জনে কলঙ্কের কালিমা লেপনের জন্য। তাদের মুখে ছাই দিয়ে ম্যাচের 38 মিনিটে স্বর্গ সোপানে আরোহণ সর্বকালের সেরা ফুটবলারের। এই মুহূর্তটুকু বাদ দিলে ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে বেশ ভালোই ভুগতে হয়েছে অস্ট্রিয়ার কৌশলের কাছে। প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত স্ক্যালোনির শিষ্যরা ছিলেন একেবারে এলোমেলো। 8 মিনিটে মেসির পেনাল্টি মিস যেন সেই হতাশা বাড়িয়ে দিয়েছিল আরো বহুগুণ। লিও কোনো কিছু করলেই যেখানে রেকর্ডের পাতা ছাড়খাড়, সেখানে এই মিস তাকে বসিয়ে দেয় বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড়ের তালিকায়। পানির ছোট্ট একটা বিরতি যেন বদলে দেয় সব। AT&Tর শীতাতপ নিয়ন্ত্রিত বদ্ধ স্টেডিয়াম মেসি মার্তিনেজদের তৃষ্ণা কাতর করেছিল কিনা কে জানে, কিন্তু গলা ভেজানোর পর আর্জেন্টিনার ধূসর পারফরমেন্সে প্রাণের সঞ্চার হয়েছে ঠিক। 32 মিনিটে গোলের খুব কাছে চলে গিয়েছিলেন লিও। সে যাত্রায় অস্ট্রিয়া ডিফেন্ডার বাধা না হয়ে দাঁড়ালে মহাকাব্যের প্রথম লাইনটা লেখা হতো তখনই। বিরতির পর খেলতে নেমেও ছন্দ ধরে রাখে আর্জেন্টিনা। মিডফিল্ডের দখল নিয়ে চাপে রাখে প্রতিপক্ষকে। যদিও 55 মিনিটে বিপজ্জনক এরিয়ায় ফ্রি কিক পায় অস্ট্রিয়া, কিন্তু এমির দক্ষতায় সমতায় ফেরা হয়নি তাদের। এর কিছুক্ষণ পর মেসির আরও একটি প্রচেষ্টা অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। 73 মিনিটে নিকো গঞ্জালেসের অসাধারণ একটি হেড চলে যায় সাইড পোস্টের বাইরে দিয়ে। 86 মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা, কিন্তু ভুল করেননি মেসি। ম্যাচের যোগ করার সময়ে দুর্দান্ত এক গোলে আলবিসেলেস্তের জয় নিশ্চিত করেন লিটল ম্যাজিশিয়ান।
আরও একবার, কিন্তু এটা নিশ্চিত তা শেষবার নয়। কোথায় থামবেন লিওনেল মেসি, এই প্রশ্নের জবাব নেই কারো কাছে। রেকর্ডের পাতা চুরমার করে নিদারুণ এক মহাকাব্যে সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টিনাকে তুলে নিলেন এবারের বিশ্বকাপের নকআউট পর্বে। AT&T স্টেডিয়ামের সামনে থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। This is quite a game. It'll be a free kick. Oh, what a goal! And emotion overflows. আগ্রাসী বিপণন ব্যবস্থার কারণে রোগ নিরাময় থেকে পণ্যে পরিণত হচ্ছে ওষুধ। অনেক চিকিৎসকই রোগীর সুস্থতার প্রয়োজন নয়, কোম্পানির দামি গিফটের বিনিময়ে লেখেন ওষুধ। গিফট দিয়ে চিকিৎসকদের চেম্বারের সামনে রিপ্রেজেন্টেটিভদের দিয়ে আবারও নজরদারিও করে ওষুধ কোম্পানিগুলো। তবে আইন না থাকায় অনৈতিক এমন কর্মকাণ্ড নিয়ে অসহায়ত্বের প্রকাশ ওষুধ প্রশাসনের। এম এ আজিমের রিপোর্ট। অপসনিন ফার্মার রিপ্রেজেন্টেটিভ ইব্রাহিম চলাফেরা ও কার্যক্রম দেখে মনে হবে তিনি সোহরাওয়ার্দী মেডিকেলের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা। চিকিৎসক না হয়েও 5 থেকে 6টি বাড়তি ওষুধ লিখে প্রেসক্রিপশন ধরিয়ে দেন রোগীকে। বলেন কোম্পানির চাপে বাধ্য হন এসব করতে। আমার কোম্পানি আমাকে প্রেসক্রিপশন দেখার জন্য একটা প্রেসার দেয়। শুধু প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেওয়া নয়, রোগী বের হলেই ছিনিয়ে নেওয়া হয় প্রেসক্রিপশন, মিলিয়ে নেওয়া হয় কোম্পানির ওষুধ লিখছেন কিনা চিকিৎসক। তবে সময় টিভির উপস্থিতি টের পেয়ে সটকে পড়তে শুরু করেন সবাই। ডাক্তারদের চেম্বারের সামনেই চলে ওষুধ কোম্পানিগুলোর এমন নজরদারি। রোগ যাই হোক, তাদের কোম্পানির ওষুধ লিখছেন কিনা তা দেখতেই তোলা হয় প্রেসক্রিপশনের ছবি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডাক্তাররাই বা কেন বাধ্য হন এসব ওষুধ লিখতে? জানতে কৌশল অবলম্বন করি আমরা। আলাপচারিতার ফাঁকে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য। নির্ধারিত কোম্পানির ওষুধ লেখার জন্য দামি ফোন, গাড়ি, ফ্ল্যাট বা অর্থ নেয় ডাক্তাররা। যে গাড়ি দিয়ে দিছে বা গাড়ি যে দিতে পারছে সে লাকি, তারা চিন্তা করতে হলো না। ডক্টরটা একটা তৈরি হয়ে গেছে, সে যতদিন আছে একটা ডাক্তার যখন একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে যে লেখে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ লেখে, তখন তার মাথায় এটা সেট আপ হয়ে যায়। এবার গিফট নামক অবৈধ লেনদেনের বিষয়ে কথা বলতে চিকিৎসকের মুখোমুখি সময় সংবাদ। তাদের দাবি, গিফট লেনদেন হয়, তবে তার বিনিময়ে ওষুধ লেখেন না তারা। যেটাই উপহার দেয়, গিফট দেয়, আসলে আমরা সবসময় দেখি রোগীর স্বার্থ, ঠিক আছে? এটা যদি ওরা অবজার্ভ করে না কি, সেটা তো আসলে তাদের ব্যাপার। আসলে চেষ্টা করা হলেও কেন এমন আগ্রাসী বিপণন ব্যবস্থা, তার উত্তর জানা যায়নি ওষুধ শিল্প সমিতির কাছে। তবে সময় সংবাদ কথা বলে অপসনিন ফার্মার সাথে। 2টা ছবি তুললাম ডক্টরের কাছে, আবার সেকেন্ড ভিজিটে যে আমি একটু তাকে বললাম, স্যার আমি তো 2টা প্রেসক্রিপশন তুলছি, আমি তো আমার কোনো প্রোডাক্ট দেখলাম না, স্যার আমার প্রোডাক্টটা একটু লিখে দেন। সেটা হয়তো তার মতো করে চিন্তা করে নিতে পারি, বাট আমরা এটা কখনোই তাকে সাপোর্ট করছি না। অবশ্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে অসহায়ত্বের কথা। আইনি জটিলতার কারণে এমন অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে পারছেন না তারা। আনএথিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অনেক সময় ডাক্তারদের বাধ্য করছে অতিরিক্ত ঔষধ লিখতে। শুধু উৎপাদন, বিক্রয়, বাজারজাতকরণে প্রণয়ন হয়েছে ওষুধ ও কসমেটিক্স আইন 2023, তবে সেখানে নেই বিপণনের জন্য কোনো সঠিক নিয়ম নীতি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। আশুরা তাজিয়া মিছিল ঘিরে হামলার আশঙ্কা দেখছে না পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থাকবে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নজরদারি করা হবে সিসিটিভি ড্রোনে। আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়ায় উত্তরাঞ্চলে কমছে বেশিরভাগ নদ নদীর পানি। তবে গাইবান্ধা ও কুড়িগ্রামে 1/2 পয়েন্টে নদ নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে নদী পাড়ের বাসিন্দাদের। আবহাওয়া ভালো থাকায় উত্তরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির।
লালমনিরহাটে তিস্তায় কমেছে পানি। মঙ্গলবার সকাল 9টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচে এবং দুপুর 12টায় 15 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। তবে এখনও প্লাবিত রয়েছে চর অঞ্চল। গাইবান্ধায় একদিকে নদীর তীব্র ভাঙন, পাশাপাশি বাড়ছে নদ নদীর পানি। তবে ব্রহ্মপুত্র 161 সেন্টিমিটার, ঘাগটে 220 সেন্টিমিটার ও করতোয়া নদীর পানি 377 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 5-7-10 মিনিটের ভেতরে এটা একেবারে যে পর্যায়ে ভাঙলো, তাতে করে ঘর বাড়ির টানি সারা গেল না, আরো অনেক গাছগাছলা ছিল, সেগুলো মুহূর্তের মধ্যে ডাবি গেছে। এখন যেভাবে ভাঙন শুরু হয়েছে, এভাবে যে বাড়িঘর দেখতেছেন আপনারা, এগুলো একটাও থাকবে না, সব নদীর মধ্যে চলে যাবে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এইসব নদ নদীর অববাহিকায় 36টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা। যদি বেশি বন্যা হয় তাহলে দেখা যাবে যে আমাদের এই চরাঞ্চলগুলো সবগুলো তলে যাবে। বন্যা হলে মনে করো গরু ছাগল মানুষের ক্ষতি, বেড়াবার পার নাই, লোকে নাই। এদিকে সুনামগঞ্জের জাদুকাটা, পাটলাই, খাসিয়ামারা ও চেলাসহ সীমান্তবর্তী 7টি নদ নদীর পানি কমতে শুরু করেছে। বিপদসীমার 70 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। তানজিনা তাসনিম, সময় সংবাদ। এই মুহূর্তে লালমনিরহাটে আছেন সহকর্মী সোফিয়ান আল হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি যে উপজেলা রয়েছে, সেই আদিতমারি উপজেলার স্পার বাঁধে রয়েছি। আমি যদি পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য সেটি যদি জানাই, যে সকাল 9টায় পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছে যে সকাল 9টায় তিস্তার যে ডালিয়া পয়েন্ট রয়েছে, সেই ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয় এবং সেটি দুপুর 12টায় বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। তবে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও তিস্তা এখন টইটুম্বুর অবস্থা বিরাজ করছে। তিস্তার বুকে এখন ভরা পানি এবং ডালিয়া পয়েন্ট থেকে যে পানিগুলো আসছে সেটি ধীরে ধীরে আসার কারণে এখনো পর্যন্ত তিস্তা কিন্তু ফুলে ফেঁপে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের যেটি তথ্য আজকে সেটি হচ্ছে, তারা যেমনটি জানিয়েছেন যে তিস্তার যে বর্তমান অবস্থা সেটি বিরাজমান থাকবে এবং বিপদসীমার কাছাকাছি অথবা বিপদসীমার উপরে যে কোনো সময় পানি প্রবাহিত হতে পারে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড যেমনটি জানিয়েছেন যে তিস্তার যে দুর্ঘটনা প্রবণ যে জায়গাগুলো রয়েছে সেখানের জন্য তারা জিও ব্যাগ প্রস্তুত রেখেছে। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় তারা কিন্তু সবসময় প্রস্তুত রয়েছে। আমরা লালমনিরহাট জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, স্বল্পমেয়াদী কোনো বন্যার সৃষ্টি হলে তারা কি ধরনের পদক্ষেপ নেবেন। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে লালমনিরহাট জেলা প্রশাসন যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় তারা সবসময় প্রস্তুত রয়েছেন, এমনটি জেলা প্রশাসন জানিয়েছেন। আমরা এখানকার স্থানীয় যারা আছেন বাসিন্দা তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলছেন যে তিস্তার পানি সকাল থেকেই হালকা হালকা বাড়তে বাড়তে এই দুপুরেও তিস্তার পানি কিন্তু বাড়ন্ত অবস্থায় রয়েছে। এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো তিস্তা তীরবর্তী অঞ্চল থেকে আমি যেমনটি জানাচ্ছিলাম যে এখনো তিস্তার এই নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেনি, তবে যে কোনো মুহূর্তে পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যদি পানির বাড়ন্ত এরকম থাকে। তো লালমনিরহাটের তিস্তা থেকে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম উত্তরের জনপদ লালমনিরহাট থেকে। প্রধানমন্ত্রীর চীন সফরে সৌর বিদ্যুৎ খাতে বড় চুক্তি হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে রাজধানী একটি হোটেলে সিপিডি আয়োজিত সেমিনারে তিনি বলেন, জ্বালানি সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের কাজ করছে সরকার। এ সময় অন্যান্য বক্তারা বলেন, বিদ্যুতের ঘাটতি পূরণে সোলার সিস্টেম বিকল্প উৎস হতে পারে। এ খাতে দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের নীতিগত পদক্ষেপ জরুরি। বাংলাদেশ এন্ড প্রিয় সুধীবৃন্দ, আমি সমস্যাটা হলেই যে আমার একটা প্রোগ্রাম আছে, সেখানে আমার ইতিমধ্যেই সকল গভর্নমেন্ট অফিসগুলোকে রুপটপ করার জন্য বলেছেন, যে রিনিউয়েবল এনার্জি করার জন্য বলেছেন। যতগুলো ফ্যাক্টরি আছে আমরা সেগুলোকেও টার্গেট করেছি, সেই সবগুলোকে আমরা করার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম যে রুরাল এরিয়াতে আমরা ওইরকম অতটা ফোকাস আমরা করতে পারিনি, বাট আমরা চেষ্টা করব আমাদের স্বল্প পয়সার মধ্যে আমরা এই কাজটা করতে পারি, এটা চেষ্টা আছে। আমরা যাতে অন্তত রিনিউয়েবল এনার্জির দিকে আগাতে পারি, এটা একটা বড় মেসেজ যাবে, আমি সে প্রত্যাশা করি আজকে এখান থেকে। গভর্নমেন্টের সকল সদিচ্ছা আছে, কোনো এই সেক্টরটা যদি এগিয়ে আসে, এবং গভর্নমেন্ট এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন, এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি।
সৌরবিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্ত হতে পারে তিস্তা মহাপরিকল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পের মধ্য দিয়ে যে পরিমাণ ভূমি উদ্ধার হবে তাতে করে 1000 মেগাওয়াটের বেশি সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর ফলে একদিকে যেমন কমবে আমদানি নির্ভরতা, অন্যদিকে সরকারের নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে যে উদ্যোগ সেটিও সফল হবে। তিস্তা নিয়ে নাজমুল ইসলাম নিশাতের 2 পর্বের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন শাকিল মাহমুদ। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার ধুধু বালুচরে সূর্যের আলোয় চলছে বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ। প্রতি ঘন্টায় উৎপাদন হচ্ছে 200 মেগাওয়াট বিদ্যুৎ। তবে বড় প্রশ্ন, প্রয়োজনীয় জমি কোথায় পাওয়া যাবে? এর সম্ভাব্য উত্তর হিসেবে সামনে আসছে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা। প্রস্তাবিত সমীক্ষা অনুযায়ী নদী ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়নের মাধ্যমে প্রায় 170 বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার হবে। এর মধ্যে প্রায় 73 বর্গ কিলোমিটার জমি শিল্পায়ন ও সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। যদি আমরা করতে পারি তাহলে আমরা বিকল্প জ্বালানি যেমন আমরা আত্মনির্ভরশীল হতে পাবো, এবং এই জীবাশ্ম জ্বালানির জন্য কারো কাছে, দাতা দেশের কাছে, তার চোখ রাঙ্গারির কাছে আমরা পরাস্ত হব না, এবং আমরা ধীরে ধীরে এই নবায়িত জ্বালানির একটা বড় কেন্দ্র হিসাবে তিস্তা মহাপরিকল্পনার যে ক্ষেত্র, এই ক্ষেত্র প্রসারিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের সবচেয়ে বড় বাধাগুলোর একটি জমির সংকট। তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে উদ্ধার হওয়া জমি পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে উত্তরাঞ্চলে গড়ে উঠতে পারে বৃহৎ সৌরবিদ্যুৎ পার্ক। 2 ধরনের সোলার প্যানেল যদি আমরা এখানে ইনস্টল করি, তাহলে এখান থেকে দেখা যাবে আমরা মোর দ্যান 500 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো, এবং সেটা আমাদের যে ন্যাশনাল গ্রিড বা আমাদের যে তেল গ্যাস ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদন, সেটার উপরে চাপ কম হবে। এবং আমাদের বাংলাদেশে যে গ্যাস রয়েছে সেটারও সম্ভাবনা যদি ফার্দার আবিষ্কার না হয়, তাহলে হয়তো 15-20 বছরের ভিতরে কি হবে আমরা সেটা প্রেডিক্ট করতে পারছি না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে শুধুমাত্র কৃষি, শিল্প ও নদী ব্যবস্থাপনাই নয়, একই সাথে উন্মোচিত হতে পারে নবায়নযোগ্য জ্বালানির নতুন দিগন্ত। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। হামে আক্রান্ত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে, এতে বাড়ছে নিউমোনিয়া সহ শ্বাসকষ্টের ঝুঁকি। টিকার শতভাগ সুফল পেতে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে হাসপাতালে ভর্তির বেশিরভাগই নোয়াখালী, ভোলা অঞ্চলের। 3 মাসে প্রায় 700 শিশুর প্রাণ কেড়েছে হাম। এমন চিত্র আগে দেখেনি দেশ। এখনও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। ভর্তি রোগীর অধিকাংশেরই টিকা নেয়ার বয়স হয়নি। অভিভাবকদের মতে প্রাদুর্ভাব বেশি থাকায় আক্রান্তদের থেকে ছড়াচ্ছে অন্যদের মাঝেও। এদিকে হাসপাতালে ভর্তির বেশিরভাগই এসেছেন নোয়াখালী, ভোলা থেকে। আর হাসপাতালে এক রাত ভর্তি হই, অক্সিজেন দিয়ে কেন সুস্থ করি, তুই নাই অক্সিজেন করে লই আইছি। হামের টিকা দেই না দিকে তো এই রোগটার মধ্যে আমরা পড়ে গেছি। যদি দিতাম তাহলে অবশ্যই এই সম্মুখীন হতে হতো না। হাম হওয়ার পরে যে শরীরে যে র্যাশগুলো ছিল, ওগুলো মোটামুটি 1 সপ্তাহেরই সেরে গেছে। তারপর হচ্ছে কি ওর শ্বাসকষ্ট অনেক সমস্যা, এই জন্য এখনো আছে। চিকিৎসায় হাম থেকে সেরে উঠলেও দুর্বল হয়ে পড়ছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, যার কারণে বাড়ছে নিউমোনিয়া, শ্বাসকষ্টের ঝুঁকি। টিকাদান কম খুশির পরে 1 মাস পরে থেকে নতুনভাবে আক্রান্ত হাম খুবই কম পাচ্ছে। এটা বলা যায় যে টিকাদানের সুফল বলা যায়। হিস্ট্রি নিলে দেখা যায় মিজলস হয়েছিল 2 সপ্তাহ, 3 সপ্তাহ বা 1 মাস আগে, কিন্তু ওরা কিন্তু এখন শ্বাসকষ্ট, কাশি, ডায়রিয়া নিয়ে আসতেছে। এই রোগীগুলো কিন্তু অনেক বেশি। দেখেন আমাদের 101টার উপরে রোগী ভর্তি আছে, এর 90% নিউমোনিয়া, এবং সেগুলি এতদিন পরে এসে তার শ্বাসকষ্ট, কাশি নিয়ে আসতেছে। এইগুলি ভালো করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। টিকার শতভাগ সুফল পেতে হাম পরবর্তী সতর্কতা পালন বেশি জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কিনলেই জব্দ করা অর্থ পাবে ইরান, শর্ত ট্রাম্পের। চুক্তিতে কোনো বাধ্যকতা নেই, দাবি তেহরানের। সমঝোতার পরও কমছে না পারস্পরিক অবিশ্বাস। পবিত্র আশুরা ও তাজিয়া মিছিল ঘিরে কোনো হামলার আশঙ্কা দেখছে না আইন শৃঙ্খলা বাহিনী। এরপরও আশুরা শান্তিপূর্ণ ও নিরাপদ করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। সকালে পুরান ঢাকার হোসাইনি দালানে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, আশুরা উপলক্ষে সব ধর্মীয় স্থাপনায় ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। 26 জুন শুক্রবার পবিত্র আশুরা সামনে রেখে পুরান ঢাকার হোসাইনি দালানে চলছে নানা প্রস্তুতি।
মঙ্গলবার সকালে হোসানি দালান পরিদর্শন করে ডিএমপি সোয়াট ও K9 টিম। পরে ইমামবাড়া নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ডিএমপি কমিশনার। সংবাদ সম্মেলনে তিনি জানান, আশুরার আয়োজন নিরাপদ করতে 4 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। থাকছে ড্রোন ও সিসিটিভির মাধ্যমে নজরদারি। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় থাকছে বিশেষায়িত ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ, র্যাব, সিটিটিসি এবং ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিম দ্বারা প্রতিটি ভেন্যু ও রুট সুইপিং বা তল্লাশি করা হয়েছে। ইমামবাড়া এবং সমাবেশ স্থলগুলোতে আর্চওয়ে গেট এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং ম্যানুয়াল চেকিং নিশ্চিত করা হবে। তাজিয়া মিছিলে বিশৃঙ্খলা এড়াতে দাহ্য ও ধারালো বস্তু বহন নিষিদ্ধ করেছে ডিএমপি। ঢাকঢোল সহ উচ্চ শব্দের যন্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। আতশবাজি পটকাও নিষিদ্ধ। কোনো প্রকার ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্ষা, ব্যাগ, সুটকেস, পোটলা ইত্যাদি নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না। উচ্চমাত্রায় শব্দ সৃষ্টিকারী যন্ত্র বা পিএস সিস্টেম ব্যবহার করা যাবে না এবং কোনো প্রকার ঢাক ঢোল বাজানো থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে আতশবাজি বা কোনো ধরনের পটকা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। সকল নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলতে হবে। মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা 12 ফুটের বেশি হওয়া যাবে না। নিরাপত্তার পাশাপাশি তাজিয়া মিছিলের ট্রাফিক পরিকল্পনাও সাজিয়েছে ডিএমপি। ইমামবাড়া, বকশিবাজার, আজিমপুর, নিউ মার্কেট, জিগাতলা, 7 মসজিদ রোড হয়ে মোহাম্মদপুরে শিয়া মসজিদে শেষ হবে মিছিল। এসব এলাকায় থাকবে ডাইভারশন। ভোগান্তি এড়াতে শুক্রবার সকাল 10টা থেকে মিছিল শেষ হওয়ার আগ পর্যন্ত এসব সড়ক এড়িয়ে চলার আহ্বান পুলিশের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বন্ড সুবিধার নতুন শর্তে দুশ্চিন্তা বাড়ছে সংযোগ শিল্পে। বাজেটে মূল্য সংযোজনের বাধ্যবাধকতা তুলে দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে ব্যবসা হারানোর শঙ্কা দেখছেন স্থানীয় শিল্পোদ্যোক্তারা। তাদের দাবি, আমদানি নীতিতে 30% ভ্যালু অ্যাডের কথা থাকলেও বর্তমানে থাকা 20% শর্ত তুলে দেয়া পরস্পর বিরোধী। অর্থনীতিবিদরা বলছেন, এলডিসির মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়নে স্থানীয় মূল্য সংযোজনের বিকল্প নেই। MS আরিফিনের রিপোর্ট। বিশ্ববাজারে দেশীয় পণ্যের সহনীয় দাম আর মূলধনের ওপর চাপ কমাতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা পান উদ্যোক্তারা। এর মাধ্যমে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আনতে কোনো প্রকার শুল্ক বা কর দিতে হয় না ব্যবসায়ীদের। বর্তমানে ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধায় আনা কাঁচামালের সঙ্গে চূড়ান্ত পণ্য তৈরিতে 20% মূল্য সংযোজন বা স্থানীয় কাঁচামাল ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। নতুন আমদানি নীতিতে তা 30% করার পরিকল্পনা থাকলেও 2026-27 অর্থবছরের বাজেটে শর্ত পুরোপুরি তুলে দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এক্ষেত্রে কাঁচামালের বিপরীতে রপ্তানি আয় কেবল বেশি হলেই শর্ত পূরণ বলে বিবেচিত হবে। এর ফলে বাংলাদেশ থেকে মানি লন্ডারিং বেড়ে যাবে, কারণ বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করে সেই পণ্য আপনি বাজারে বিক্রি করে অন্য পণ্য আপনি বিদেশে এক্সপোর্ট করতে পারবেন। উদ্যোক্তাদের দাবি, মূল্য সংযোজনের ন্যূনতম শর্ত না থাকলে স্থানীয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহের আগ্রহ কমবে, নিরুৎসাহিত হবে দেশীয় শিল্পে নতুন বিনিয়োগ। বন্ডের অপব্যবহার রোধে শর্ত বহাল চান চূড়ান্ত পণ্য উৎপাদকরাও। আইনের ধারাগুলি স্পষ্ট হওয়া উচিত। যেমন আগে ছিল 20%, ক্ষেত্র বিশেষ 15%। এখন যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে আপনি বলবেন যে আপনি এটা কোথায় নিচ্ছেন, আমি বললাম আমি তো নেই। এই বিতর্কের সমাধান হবে না। 30 বছর ধরে আপনার এই কন্ডিশনটা ছিল না। আর প্রশ্ন জাগে, আমরা কি 30 বছর ভুল করেছি? তাহলে 30 বছর আগেই করলাম না কেন? আমার এই ইনভেস্টমেন্টগুলো করার দরকার ছিল না। বর্তমানে কানাডায় 60, যুক্তরাজ্যে 50 আর ভারতের বাজারে 40% ভ্যালু অ্যাডের শর্ত রয়েছে। আর এলডিসি উত্তরণের পর ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে অন্তত 50% মূল্য সংযোজন নিশ্চিত করতে হবে। মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়নে যাকে অত্যাবশ্যকীয় বলছেন বিশ্লেষকরা। বন্ড সুবিধা হতে হবে ভেরি মাচ কম্পিটিটিভ, যে সুবিধার মাধ্যম দিয়ে রপ্তানি খাত উন্নয়ন হয়, যে সুবিধার মাধ্যম দিয়ে রপ্তানি আয় বাড়ে এবং যে সুবিধার মাধ্যম দিয়ে আমরা বৈদেশিক মুদ্রার মজুদও বাড়ে এবং এটার মাধ্যম দিয়ে যেন আমরা সামনের দিনে বৈদেশিক ঋণ পরিশোধ করার সক্ষমতা অর্জন করতে পারি। তথ্য বলছে, সুতা, কাপড়, ডাইং, অ্যাক্সেসরিজ, প্যাকেজিং সহ বর্তমানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা সংযোগ শিল্পের আকার প্রায় $20 বিলিয়ন। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 4 মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশের শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রা। ভোরে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী পেরিয়ে জাহাজটি এখন আরব আমিরাতের ফুজায়রা বন্দরের পথে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে জাহাজটি আটকা পড়েছিল। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালী অতিক্রম করে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রা। ইরান যুদ্ধের মধ্যে দীর্ঘ 4 মাসেরও বেশি সময় ধরে আটকে ছিল জাহাজটি। প্রণালী পার হতে কয়েকবার চেষ্টা করেও ঝুঁকির কারণে আবারও ফিরে যেতে হয়েছিল জাহাজটিকে। তবে এবার হরমুজ পেরিয়ে নতুন গন্তব্যের পথে বাংলার জয়যাত্রা। The vessel Banglar Jayatra has safely shifted to Sharjah OPL from Mina Sakar, which is very close to the Strait of Hormuz. 31 নাবিক নিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে আটকে ছিল বাংলার জয়যাত্রা। নাবিকদের পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করতে হয়েছে এই জাহাজে। হরমুজ প্রণালী পার হয়ে জাহাজটি এখন আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পথে। সেখান থেকে প্রয়োজনীয় জ্বালানি সহ অন্যান্য সামগ্রী নেওয়া হবে। আমাদের প্রথমে হয়তো ফুজাইরিতে পাঠাতে হবে, ফার্দার বাংকারিং এবং অন্যান্য প্রভিশনের পর তারপর হয়তো এটা ডেস্টিনেশন। এখন পর্যন্ত সাউথ আফ্রিকা আছে, যদি চার্টার যে ডেস্টিনেশন ফাইনাল করবে সেখানে আমার জাহাজ চলে যাবে। যুদ্ধের শুরুতে যেমন জাহাজটির কাছাকাছি ক্ষেপণাস্ত্র এসে পড়েছিল, তেমনি ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে আক্রান্ত হওয়ার শঙ্কাও ছিল। ওই জাহাজ থেকে মিসাইল পরবর্তী যে টুকরো অংশগুলো আরেক জাহাজে পড়েছে। পার্শ্ববর্তী ওনারা দেখেছেন যে ওনাদের অয়েল টার্মিনালে হিট হয়েছে, সেটা একটা আতঙ্কিত বিষয়। ঝুঁকির মধ্যে থাকলো মাসে অন্তত 6 কোটি টাকা করে 4 মাসে 24 কোটি টাকা বাড়তি আয় করেছে জাহাজের মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আমরা প্রতিদিন $16,000 বা প্রায় 20 লাখ টাকা পার ডে আমাদের সাথে চুক্তি আছে, আয় করছি। সো মাসে আসছে প্রায় 6 কোটি টাকা। এই 4 মাসে যদি আমি রাফলি বলি প্রায় 24 কোটি টাকার মতো আমাদের আয় হয়েছে। জাহাজটির 31 জন নাবিকের মধ্যে সবাই বাংলাদেশি। যুদ্ধকালীন সময়েও জাহাজে যথেষ্ট পরিমাণে খাদ্য সামগ্রী এবং পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি নাবিকেরা যাতে সহজে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে সেজন্য উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পরও কমছে না পারস্পরিক অবিশ্বাস। হরমুজ প্রণালী নিরাপত্তা ও ইরানি সম্পদ ছাড়ের বিষয়ে অগ্রগতি হলেও দুপক্ষই দিচ্ছে সতর্কবার্তা। শুধু যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কিনলেই ইরানের জব্দকৃত অর্থ ছাড় দেয়া হবে বলছেন ট্রাম্প। চুক্তি না মানলে প্রয়োজনীয় পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চুক্তিতে ওয়াশিংটন থেকে খাদ্যপণ্য কেনার বাধ্যবাধকতা নেই দাবি করে শত্রুর ওপর কোনো ব্যবস্থা, কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছে তেহরান। 3 মাসের বেশি সময়ের সংঘাতের পর সুইজারল্যান্ডের আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৈরি হয়েছে নতুন সমঝোতার পথ। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। একই সঙ্গে জব্দ থাকা ইরানি সম্পদের একটি অংশ ছাড়ের বিষয়েও অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। সুইজারল্যান্ডে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে কেবল কথার উপর নির্ভর করে থাকা যাবে না বলেও সতর্ক করেছেন তিনি। বলেন, হরমুজ খোলা রাখা এবং পরমাণু ইস্যুতে পরবর্তী আলোচনার জন্য একটি কার্যকর কাঠামো তৈরি হয়েছে। আগামী 21 আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ দপ্তর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের যে অর্থ ছাড় দেয়া হবে তা শুধু যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কেনার কাজে ব্যবহার করা হবে। চুক্তির শর্ত না মানলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বলছে, চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে খাদ্য বা কৃষিপণ্য কেনার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এমন পরিস্থিতিতে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেব বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও পুরোপুরি আস্থা রাখা সম্ভব নয়। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অভ্যন্তরীণ নিরাপত্তা বৈঠকের পর যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান জানান, সেনা ও নাগরিকদের ওপর হুমকি মোকাবিলায় সামরিক অভিযান চালিয়ে যাবেন তারা। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো ধ্বংস এবং দক্ষিণ লেবাননের নিরাপত্তা বজায় রাখার কথাও জানানো হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় 13 জন নিহত হয়েছেন। তারা ভারত ও পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় বাংলাদেশি সহ আহত হয়েছেন আরও 66 জন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এলএনজি কমপ্লেক্সে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারের জ্বালানি মন্ত্রী জানান, কারখানার ভেতরে নিয়মিত কার্যক্রম চলাকালীন প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে, তবে জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানিয়েছে জ্বালানি মন্ত্রী।
আবারও বিশ্বকাপের খবর। প্রথমার্ধ শেষে বজ্রসহ বৃষ্টি, খেলা বন্ধ থাকে পাক্কা 2 ঘন্টা। 90 মিনিটের জায়গায় খেলা শেষ হয় 4 ঘন্টায়। তবে প্রতিপক্ষকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে নকআউট নিশ্চিত করেছে ফ্রান্স। এদিন জোড়া গোল করে ফরাসি জার্সিতে 100তম ম্যাচ রাঙান কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে 16 ম্যাচে 16 গোল করে ক্লোসার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন ফরাসি সুপারস্টার। ভিন্ন এক অভিজ্ঞতার সাক্ষী এবারের বিশ্বকাপ। 90 মিনিটের খেলা শেষ হতে লাগলো প্রায় 4 ঘন্টা। বৈরী আবহাওয়ায় ইরাক ফ্রান্স ম্যাচের প্রথমার্ধের পর খেলা বন্ধ ছিল 2 ঘন্টার বেশি। তার আগে পরে আলো ছড়ালেন কিলিয়ান এমবাপে। ঝড় বৃষ্টিতে দীর্ঘ বিরতির পরও খেলায় ছন্দপতন ঘটেনি ফ্রান্সের। জয়ের ধ্বনিয়া ত্রিরঙ্গা পতাকা উড়িয়ে ফিলাডেলফিয়ায় উৎসব করেন সমর্থকরা। অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল ম্যাচ। বৃষ্টির কারণে মাঝপথে খেলা থামাতে হয়েছিল ঠিকই, তবে এটি ছিল একটি চমৎকার ম্যাচ। আজ তারা দারুণ খেলেছে। ম্যাচের 2 অর্ধে 2 গোল করে ফ্রান্সের জার্সিতে 100তম ম্যাচ রাঙান ফরাসি অধিনায়ক। বিশ্বকাপে 16 ম্যাচে এমবাপের গোল এখন 16টি। এবারের আসর শুরুর আগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। তার রেকর্ডে ভাগ বসালেন ফরাসি সুপারস্টার। অস্ট্রিয়া ম্যাচে ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ গোলের চূড়ায় ওঠেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুর্দান্ত ফ্রান্সের পক্ষে অন্য গোলটি করেন স্ট্রাইকার উসমান ডেম্বেলে। তৃতীয় বিশ্বকাপে এসে প্রথম গোলের দেখা পান পিএসজি তারকা। ইরাকের বিপক্ষে 3-0 গোলের জয় নিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বাংলাদেশের ফুটবল উন্মাদনা এখন বিশ্বজুড়ে আলোচনায়। লাল সবুজ সমর্থকদের ফুটবলের প্রতি এমন ভালোবাসায় মুগ্ধ জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা বাস্তিয়ান শোয়েনস্টাইগার। বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা জানিয়েছেন এই কিংবদন্তি। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। জার্মানির কিংবদন্তি ফুটবলার বাস্তিয়ান শোয়েনস্টাইগার ডালাস স্টেডিয়ামে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। শোয়েনস্টাইগার 2016 ইউরোর পর জার্মানি ফুটবল দল থেকে অবসর নিয়েছেন। জার্মানির হয়ে বেশ কিছু শিরোপাও কিন্তু জিতেছেন। তার সবচেয়ে ফেমাস শিরোপা আমরা বলতে পারি 2014 সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়। এর আগেও কিন্তু তিনি বিশ্বকাপ খেলেছেন। বেশ লাকি চার্ম আমরা বলতে পারি শোয়েনস্টাইগারকে জার্মানি দলের জন্য। 2006 সালে তিনি প্রথম বিশ্বকাপ খেলেন জার্মানির হয়ে। সেবার জার্মানি থার্ড হয়েছিল, 10এও জার্মানি থার্ড হয়। অবশেষে 14তে এসে কিন্তু শিরোপা জিতেছিল জার্মানি। এরপরই আমরা জানি যে ইউরোর পর তিনি অবসর নিয়েছেন। যদিও ক্লাব ফুটবল আরও কিছুটা সময় তিনি চালিয়ে গেছেন। তার সঙ্গে আমার কথা হচ্ছে অল্প কিছু সময়। Hello guys, we feel your support. Love you guys and support football. Best regards here from Dallas. He wears the wrong jersey. এখানে অনেক সাবেক ফুটবলারই কিন্তু ম্যাচ ডেতে বড় বড় ম্যাচগুলোতে, স্পেশালি বড় দলের ম্যাচগুলোতে কিন্তু মাঠে আসেন। ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন, এই বড় ম্যাচগুলোতে কিন্তু আমরা দেখি বিভিন্ন দেশের সাবেক ফুটবলাররা অনেকে কমেন্ট্রি করতে আসেন, অনেকে অ্যানালাইসিস করতে আসেন, আবার অনেকে জাস্ট খেলা দেখতেও কিন্তু আসেন। বাংলাদেশে ব্রাজিল, আর্জেন্টিনার ফ্যানের সংখ্যা অনেক বেশি, তবে জার্মানির ফ্যানও কিন্তু কম নয়। তো তাদের জন্য আমি তাকে বললাম বাংলাদেশের ফ্যানদের জন্য আপনি কিছু বলেন। তিনি শুভেচ্ছা জানিয়েছেন। নিঃসন্দেহে এটা একজন রিপোর্টার হিসেবে আমার জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা ছিল। বাস্তিয়ান শোয়েনস্টাইগারের মতো একজন কিংবদন্তি ফুটবলের সঙ্গে কথা বলা এবং তার সঙ্গে হাসি ঠাট্টা করাটাও কিন্তু আসলে অনেক বড় একটা অভিজ্ঞতা। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সরব বিএনপি জামাত। পতিত ফ্যাসিবাদ ফিরতে না দেওয়ার হুঁশিয়ারি রিজভির। জননিরাপত্তায় কঠোর অবস্থানে সরকার। কমছে পানি, বাড়ছে ভাঙন। গাইবান্ধা ও কুড়িগ্রামে 1/2 পয়েন্টে নদ নদীর তাণ্ডব। দিশেহারা তীরবর্তী হাজারো মানুষ। স্বল্প মেয়াদে বন্যার পূর্বাভাস। মহাতারকার জাদুতে মুগ্ধ ভক্তরা। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি। অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা। এমবাপের জোড়া গোলে রাউন্ড অফ 32-তে ফ্রান্স। এ ছিল দুপুরের সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। তামিম, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।